ওয়েলকাম টু ডেস্টিনেশন WBCS। আমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি কনস্টেবলের জন্য যে 20 ডেজ সিরিজ ছিল, আজকে ডে 7। আজকে স্পেশাল যেটা রয়েছে সেটা হচ্ছে বায়োলজি, এবং বায়োলজির মধ্যে কিছু সিলেক্টিভ কোশ্চেন এবং সেই কোশ্চেনকে কেন্দ্র করে তার চারপাশের কিছু কোশ্চেন, এবং সেগুলো প্রত্যেকটাই আমাদের পরীক্ষার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশন নিতে চাইছো, তারাও কিন্তু এই ভিডিও থেকে ভীষণ উপকৃত হবে। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন একটা ছিল, সেটা হচ্ছে মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কি? তো প্রথমেই বলি, সর্ববৃহৎ গ্রন্থি, এবং সেটা কোথায়? সেটা মানব শরীরের। তো সর্ববৃহৎ গ্রন্থি যদি তোমাদের বলে, আনসারটা হবে লিভার। আনসারটা হবে লিভার। এবার দেখো, এই গ্রন্থির মধ্যে দুটো ভাগ আছে মূলত। একটাকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি, একটাকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। আর এই দুটো সমন্বয়ে হয় মিশ্র গ্রন্থি, যেটা আমাদের অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থির উদাহরণ। তো এবার এই বহিঃক্ষরা গ্রন্থির কাজ কি? বহিঃক্ষরা গ্রন্থির কাজ হচ্ছে উৎসেচক, ক্ষরণ করা। আর অন্তঃক্ষরা গ্রন্থির কাজ হচ্ছে হরমোন ক্ষরণ করা। তো লিভার কি ধরনের গ্রন্থি? লিভার হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। তো তোমাদের যদি প্রশ্ন আছে যে মানুষের শরীরের সবচেয়ে বড় বহিঃক্ষরা গ্রন্থি কোনটা, আনসার হবে লিভার। যদি প্রশ্ন আসে যে মানুষের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা, তাহলেও আনসার হবে লিভার। কিন্তু যদি একটা স্পেসিফিক কোশ্চেন দেয় তোমাদের যে মানুষের শরীরের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আনসার করবে থাইরয়েড গ্রন্থি। ওকে, অন্তঃক্ষরা গ্রন্থি যদি উল্লেখ করে দেয় এবং সেটা বৃহত্তম চায়, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে থাইরয়েড গ্রন্থি। আচ্ছা, থাইরয়েড যখনই চলে আসলো, তো থাইরয়েড গ্রন্থি থেকে এক ধরনের, যেহেতু এটা অন্তঃক্ষরা গ্রন্থি বলেছে, তো অন্তঃক্ষরা গ্রন্থির কাজ কি? হরমোন নিঃসরণ করা। তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনটা নিঃসরণ হয় তার নাম হচ্ছে TSH, মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, থাইরয়েড গ্রন্থি থেকে যে অসুখটা হয়, সেই অসুখটা কি? গলগণ্ড, গলগণ্ড বা গয়টার, অর্থাৎ গলার এখানে ফুলে যায়, ফুলে গিয়ে সেটা হয় গলগণ্ড বা গয়টার। এবার প্রশ্ন হচ্ছে, এই গলগণ্ড বা গয়টার কিসের অভাবে হয়? সেটা কিন্তু উত্তর হবে আয়োডিনের অভাবে সেই গলগণ্ড বা গয়টার রোগটা হয়। তো যাই হোক, তাহলে আমাদের লিভার হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি, এবং সেটা বহিঃক্ষরা গ্রন্থি। আর অন্তঃক্ষরা গ্রন্থি সবচেয়ে বড় কিন্তু আমাদের থাইরয়েড। আর মিক্সড গ্ল্যান্ডের উদাহরণ অগ্নাশয় বা প্যানক্রিয়াস। তো এবার প্রশ্ন হচ্ছে, লিভারকে না হয় আমরা গ্রন্থি হিসাবে দেখলাম বৃহত্তম, কিন্তু যদি বলে বৃহত্তম অঙ্গ কি? মানব শরীরের বৃহত্তম অঙ্গ। আচ্ছা, বৃহত্তম অঙ্গ যখন বলবে, তখন সেটা হয়ে যাবে ত্বক, অর্থাৎ স্কিন। স্কিন কিন্তু মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গ। তো এই হচ্ছে আমাদের কয়েকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার লিভার রিলেটেড কয়েকটা ইনফরমেশন আমরা একটু দেখে নিব। কি কি ইনফরমেশন হয় আমাদের? এক হচ্ছে লিভারের ওজন। 1 নাম্বার, লিভারের ওজন। তো লিভারের ওজন হবে 1.5 থেকে 2 কেজি। ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে লিভারের কি কাজ? তো লিভারের কাজ হচ্ছে, 1 নাম্বার হচ্ছে ইউরিয়া উৎপাদন করা, ইউরিয়া উৎপাদন করা। আর 2 নাম্বার যে কাজটা, সেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে অতিরিক্ত গ্লুকোজ, সেটাকে গ্লাইকোজেনে রূপান্তর করা। তাহলে গ্লুকোজকে, যে গ্লুকোজ রয়েছে আমাদের শরীরে, সেটাকে কিসে পরিণত করা? সেটাকে গ্লাইকোজেনে পরিণত করা হচ্ছে এর একটা বড় কাজ লিভারের। তো এই গেল আমাদের লিভারের কাজ। এবার লিভার থেকে কিন্তু দুটো প্রোটিন নির্গত হয়। তো কি, কোন দুটো প্রোটিন নির্গত হয়? তো লিভার থেকে আমাদের দুটো প্রোটিন নির্গত হয়, খুব ইম্পর্টেন্ট দুটো প্রোটিন। একটা প্রোটিনের নাম হচ্ছে হেপারিন, একটার নাম হচ্ছে হেপারিন, আর একটার নাম হচ্ছে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন। তো এই দুটো কেন ইম্পর্টেন্ট? দেখো, দুটো দুজনের বিপরীত কাজ করে। তো হেপারিন কি কাজ করে? হেপারিন রক্তকে জমাট বাঁধতে দেয় না। হেপারিন হচ্ছে রক্তকে জমাট বাঁধতে দেয় না, এটা মাথায় রাখবে। আর ফাইব্রিনোজেন কি করে? ফাইব্রিনোজেন হচ্ছে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। তো প্রশ্ন হচ্ছে, তাহলে কোনটাকে আমরা মানব? তাই না? একই লিভার, সেখান থেকে 2 রকম প্রোটিন নির্গত হয়। একটা প্রোটিন হেপারিন, যেটা রক্তকে জমাট বাঁধতে দেয় না, কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা কোথায়? সেটা হচ্ছে আমাদের যে রক্তবাহ, মানে আমাদের শরীরের ভেতরে যেখান দিয়ে রক্ত বাহিত হয়, সেই রক্তবাহী নালীর ভেতরে রক্ত যেন জমাট না বেঁধে যায়, সেই জন্য লিভার একটা প্রোটিন নির্গমন করে, যেটাকে বলা হয় হেপারিন।
এই হেপারিন রক্তবাহের ভেতরে রক্তকে জমাট বাঁধতে দেয় না। আর ফাইব্রিনোজেন কি করে, আমাদের শরীরে অনেক সময় কেটে যায়, ছুলে যায়, তো যখন ছুলে যায় আঘাত লাগলে পারে, তারপরে সেই জায়গাটা কিছুক্ষণ পরে একটা হালকা স্তর বা আস্তরণ তৈরি হয়, যেটাকে আমরা বলি ফাইবার। তো সেই ফাইবার যে তৈরি হচ্ছে ওপরে, সেই আঁশটা যে তৈরি হচ্ছে, সেটা কিন্তু ফাইব্রিনোজেনের জন্য, এবং সেটা কিন্তু আমাদের ত্বকের বাইরে। তাহলে ফাইব্রিনোজেন রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, সেটা ত্বকের বাইরে। আর আমাদের দেহের ভেতরে বা ত্বকের নিচে যে সমস্ত আমাদের যার ভেতর দিয়ে রক্ত বাহিত হয়, তার মধ্যে রক্তকে জমাট বাঁধতে দেয় না হচ্ছে হেপারিন। আর এই দুটোই কিন্তু প্রোটিন, এবং এই প্রোটিন নির্গত হয় কোথা থেকে? লিভার থেকে। নেক্সট আমাদের লিভার রিলেটেড আরো দু একটা জিনিস যেটা আমাদের আলাদা করেও আমরা পড়ে থাকি, সেটা হচ্ছে পিত্তরস। তো মাথায় রাখবে, এই যে পিত্তরস যেটা আছে, সেই পিত্তরস নির্গত হয় লিভার থেকে। পিত্তরস নির্গত হয় লিভার থেকে, আর এক্সেস যে পিত্তরস সেটা জমা হয় পিত্তথলি বা গল ব্লাডারে। তো এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সেটা হচ্ছে পিত্তরস, বা যেটাকে বলা হয় বাইল জুস। তো এই যে পিত্তরস বা বাইল জুস যেটা, এটা নির্গত হয় কোথা থেকে? এটা কিন্তু লিভার থেকে নির্গত হয়। আর এক্সেস যেটা, সেটা জমা হয় কোথায়? সেটা জমা হয় হচ্ছে আমরা যেটাকে বলি গল ব্লাডার। তো সেই গল ব্লাডারে সেটা জমা হয়, বা পিত্তথলিতে সেটা জমা হয়। ঠিক আছে। আর এই পিত্তরসের একটা পিএইচ ভ্যালু হয়। তো পিএইচ ভ্যালু হচ্ছে মানে একটা ইন্ডিকেটর, যে ইন্ডিকেটরের মানদণ্ড হচ্ছে 7। এই 7-এর নিচে যদি হয় তাহলে সেটা অ্যাসিডিক বা আম্লিক, আর 7-এর ওপরে হলে পারে সেটা হয় হচ্ছে ক্ষারীয়। তো এবার এই যে পিত্তরস যেটা আমাদের রয়েছে, এই পিত্তরসের মধ্যে তার পিএইচ ভ্যালু বা ইন্ডিকেটর, সেই ইন্ডিকেটরটা হচ্ছে আমাদের পিত্তরসের ক্ষেত্রে 7.7। তাহলে এটা 7-এর থেকে বেশি হচ্ছে, অতএব এটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। তো ঠিক পিত্তরসের মধ্যে কি কি উপাদান থাকে এটা একটু মাথায় রাখতে হবে। তো 1 নম্বর হচ্ছে উপাদান। তো পিত্তরসের মধ্যে যে উপাদান থাকে সেটা হচ্ছে 1 পিত্ত লবণ। পিত্ত লবণ থাকে। এই পিত্ত লবণ বলতে সোডিয়াম গ্লাইকোলেট, ঠিক আছে, সোডিয়াম গ্লাইকোলেট Na2CO3, এটা একটা উপাদান থাকে। 2 নম্বর উপাদান থাকে, মানে ম্যাক্সিমামটাই কিন্তু জল থাকে। আর তার বাইরে থাকে হচ্ছে তোমাদের রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ মানে হচ্ছে যেটা আমাদের কালারিং এর সাহায্য করে, কালার তৈরি করে, সেটাকে বলে রঞ্জক। তো এখানে রঞ্জক আমাদের 2 রকম থাকে। একটার নাম হচ্ছে বিলিরুবিন, আর একটার নাম হচ্ছে বিলিভার্ডিন। তো এই বিলিরুবিন এবং বিলিভার্ডিন, এই দুটো হচ্ছে রঞ্জক পদার্থ। তোমরা দেখবে জন্ডিস হলে পারে আমাদের শরীরের যে রং হলদে টাইপের হয়ে যায়, সেটা কিন্তু বিলিরুবিনের ফলে হয়। তো সেই বিলিরুবিন কিন্তু পিত্তরসেরই একটা রঞ্জক উপাদান। ঠিক আছে। তো সেই বিলিরুবিন যে রয়েছে, এই বিলিরুবিনের মধ্যে আমাদের একটা কমলা হলুদ জাতীয়, এটা একটা রঞ্জক পদার্থ। আর এইটারই মানে এই বিলিরুবিনটাই জারিত হয় যখন অক্সিজেনের উপস্থিতিতে, তখন এটার রং এটা হয়ে যায় বিলিভার্ডিন, এবং এই বিলিভার্ডিনের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে সবুজ রং চলে আসে এর মধ্যে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের পিত্তরস সংক্রান্ত ইনফরমেশন। তোমরা এখানে যেটা মনে রাখবে সেটা হচ্ছে পিত্তরসের মধ্যে যে রঞ্জক থাকে বিলিরুবিন এবং বিলিভার্ডিন, এটা মাথায় রাখবে। এর বেশি আর আমাদের পুলিশ বা ছোট পরীক্ষার জন্য অত ইনফরমেশন প্রয়োজন নেই। তো যাই হোক, নেক্সট কোশ্চেন আমাদের সেটা হচ্ছে পরিপাকতন্ত্রের সঙ্গে যুক্ত অন্যান্য কিছু উপাদান, তাদের পিএইচ ভ্যালু। আচ্ছা, এই পিএইচ ভ্যালুগুলো আমাদের পরীক্ষায় আসে, যেটা আমাদের পরিপাকতন্ত্রের অংশ। পরিপাক শুরু হয় আমাদের মুখে, এবং সেখান থেকে আমাদের খাদ্যনালী দিয়ে পাকস্থলী, তার সঙ্গে লিভার এবং পিত্তথলি যুক্ত, তারপরে অগ্নাশয় আসে, অগ্নাশয়ের পরে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র। এই টোটাল যে সিস্টেমটা, এটা হচ্ছে আমাদের পৌষ্টিক তন্ত্র। তো এই পৌষ্টিক তন্ত্রের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসেচক রয়েছে, বিভিন্ন অ্যাসিড বা ক্ষার জাতীয় জিনিস আমাদের পরিপাকে হেল্প করে। তো সেগুলোর মধ্যে আমরা একটা পেলাম পিত্তরস, এটা 7.7, অর্থাৎ সেটা ক্ষারীয় প্রকৃতির। এর বাইরে আমাদের আরো কিছু উপাদান আছে যেটার পিএইচ ভ্যালু থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। তো এর মধ্যে আমরা 1 নাম্বার পাবো হচ্ছে
HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলীতে থাকে। তো সেই পাকস্থলীতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে এর পিএইচ ভ্যালু সেটা হচ্ছে 1.5। 1.5 মানে হচ্ছে সেটা কিন্তু 7-এর অনেক কম, অর্থাৎ সেটা কিন্তু অ্যাসিডিক। আচ্ছা, এর বাইরে আমাদের মুখের ভেতরে যে লালা থাকে, লালা রস বা স্যালাইভা যেটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে 6.8। তো 6.8 বলতে স্লাইট অ্যাসিডিক। এটা বিভিন্ন বইতে রেঞ্জ দেওয়া থাকে, 6.8 থেকে ধরো 7.5 পর্যন্ত রেঞ্জ থাকে। তো সেই অর্থে এটা কখনো অ্যাসিডিক, কখনো ক্ষারীয় বা কখনো নিউট্রাল এরকম হয়। তো মোটামুটি একটা অ্যাভারেজ হিসেবে 6.8 হচ্ছে আমাদের লালা রসের পিএইচ ভ্যালু। তো এগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে, তো খুব পরীক্ষায় আসে, সেই জন্য এখানে ইনফরমেশনটা দেওয়া। নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির কি প্রয়োজন? বাহ, গুড কোশ্চেন। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির কি প্রয়োজন? তোমাদের একটা কথা বলে রাখি আমি এই বিষয়টাতে ঢোকার আগে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এছাড়াও লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এবং এই ভিডিওর যে পিডিএফ সেটা কিন্তু আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিই, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে। তোমরা পিডিএফ ডাউনলোড করে নিয়ে সেটা তোমরা পড়ার ক্ষেত্রে ইস্যু করতে পারো। কিন্তু ভিডিওটা তোমরা যদি ভালো করে শোনো, বারবার শোনো, সেটা কিন্তু তোমাদের মানে পড়া যেটা মুখস্থ করেছো সেটাকে রিভিশনের জন্য ভীষণ হেল্পফুল হবে। তো যাই হোক, আমাদের যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির কি প্রয়োজন? ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির কি প্রয়োজন? তো প্রশ্ন হচ্ছে কি প্রয়োজন, এই প্রশ্নটা আমাদের অপশন অনুযায়ী ঠিক করতে হবে। তো এখানে যে অপশনটা ছিল আমাদের সেটা উত্তর হবে ইনসুলিন। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির কি প্রয়োজন? আনসারটা হবে হচ্ছে ইনসুলিন প্রয়োজন। আমি একটু ডিটেলসে আসছি, তোমরা বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করে নেবে। তো প্রশ্ন হচ্ছে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির শরীরে ইনসুলিন প্রয়োজন। তো এবার এই ডায়াবেটিস কি এটা সম্পর্কে আমরা পরে আসব, আগে ইনসুলিনটা একটু করে নিই। ইনসুলিন হচ্ছে আমাদের কোথা থেকে নির্গত হয়? অগ্নাশয় থেকে। ইনসুলিন আমাদের নির্গত হয় কোথা থেকে? অগ্নাশয় থেকে। ইনসুলিন অগ্নাশয়ের কোথা থেকে নির্গত হয়? সেটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের, ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। ঠিক আছে, বিটা কোষ থেকে ইনসুলিন নির্গত হয়। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে, ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে বিজ্ঞানীর নাম, তিনি অগ্নাশয়ের সেই নির্দিষ্ট লোকেশনটাকে তিনি ট্র্যাক করেছিলেন প্রথম, তাই সেই জায়গাটা অগ্নাশয়ের ওই পয়েন্টটাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। সেখানে বিটা কোষ আছে, আলফা কোষ আছে, ডেল্টা কোষ আছে। বিটা কোষ থেকে ইনসুলিন হয়, আলফা কোষ থেকে গ্লুকাগন হয়, আর সোমাটোস্টেটিন যেটা সেটা হয় হচ্ছে তোমার ডেল্টা কোষ থেকে। তো যাই হোক, তো আমাদের ইনসুলিন এখানে, এবার ইনসুলিন যে কেমিক্যাল, যে হরমোন, সেটাকে আবিষ্কার করেছেন সেখানে দুজন বিজ্ঞানীর নাম তোমরা কিন্তু এই জায়গাটায় পাবে। একজনের নাম হচ্ছে ব্যান্টিং, আরেকজনের নাম হচ্ছে বেস্ট। এই দুইজন বিজ্ঞানীর নাম পাওয়া যায়। আরো কিছু বিজ্ঞানী রয়েছেন যারা এই ইনসুলিনের সঙ্গে যুক্ত, কিন্তু মূলত ইনসুলিনের আবিষ্কারক যদি বলা হয়, একজন হবে ব্যান্টিং, একজন হবে বেস্ট। ঠিক আছে, তো এই হলো আমাদের ইনসুলিনের ইনফরমেশন। এবার আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে ডায়াবেটিস কি জিনিস। তো দেখো, এই যে ইনসুলিন আমাদের শরীরে যে নির্গত হয়, ইনসুলিনের মাধ্যমে আমাদের শরীরে গ্লুকোজের মাত্রাটা নিয়ন্ত্রণে থাকে। তো এবার প্রশ্ন হচ্ছে যে ইনসুলিন যদি বেশি মাত্রায় হয়, নির্গমন হয়, তাহলে সুগার লেভেল কমে যাবে। আর ইনসুলিন যদি কম মাত্রায় হয় তাহলে সুগার লেভেলটা বেড়ে যাবে। সুগার মানে গ্লুকোজের লেভেলটা আমাদের শরীরে বেড়ে যাবে। তো সেখান থেকেই আমাদের শরীরে আসবে হচ্ছে ডায়াবেটিস। তো ডায়াবেটিসের মধ্যে ভাগ আছে, ভাগগুলো আমরা একটু একটু করে আলোচনা করব। তাহলে চলো দেখি, ডায়াবেটিসকে মূলত দুভাগে ভাগ করা হবে। মূলত দুভাগে, অনেক ভাগে করা যেতে পারে। একটাকে বলা হয় টাইপ 1, একটাকে বলা হয় টাইপ 2। তো আমরা নর্মালি যে ডায়াবেটিক বলি সেটা কিন্তু টাইপ 2 এর মধ্যে। টাইপ 1টা কি জিনিস? টাইপ 1 হচ্ছে একটা তোমাদের অটো ইমিউন সিস্টেম, যেখানে আমাদের ইনসুলিন যেখান থেকে প্রোডাকশন হয়, অর্থাৎ যে কোষ থেকে, অগ্নাশয়ের যে সেল থেকে তৈরি হয়, তো সেটাকেই ড্যামেজ করে দেয়, যার ফলে আর ইনসুলিন উৎপাদন হয় না।
আর টাইপ 2 বলতে যেটা, সেখানে ইনসুলিনকে কমিয়ে দেয়। তো আমাদের নর্মালি টাইপ 2 ডায়াবেটিস যেটা, সেটাই কিন্তু আমরা ম্যাক্সিমাম লোককে দেখতে পাই। এটা হলো ডায়াবেটিসের টাইপ অনুযায়ী টাইপ 1 টাইপ 2 দুটো ভাগ। আর এর পাশাপাশি ডায়াবেটিসের মধ্যে আমরা আরেকটা জিনিস পাবো, সেটা ডায়াবেটিসের মতোই আচরণ করবে, কিন্তু সেখানে একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, আর একটা ডায়াবেটিস হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। তো এই দুটো জিনিসের মধ্যে ডায়াবেটিস শব্দটা রয়েছে, কিন্তু একটা আমরা যে সুগারের পেশেন্ট বলি বা ডায়াবেটিক পেশেন্ট বলি, সেটা কিন্তু এদের মধ্যে একটা, আর একটা কিন্তু আমাদের ইনসুলিন রিলেটেড নয়। তো প্রশ্ন হচ্ছে, এখানে ডায়াবেটিস মেলিটাস যেটা রয়েছে, এখানে কিন্তু ইনসুলিনের সঙ্গে সংক্রান্ত, এটা যুক্ত, ইনসুলিনের সাথে যুক্ত ডায়াবেটিস মেলিটাস। আর ডায়াবেটিস ইনসিপিডাস যেটা, এটা এডিএইচ এর সঙ্গে যুক্ত। এডিএইচ হচ্ছে অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। এখানে শরীরে জল শোষণের সঙ্গে সম্পর্কযুক্ত। এখানে যে অঙ্গটা রয়েছে সেটা হচ্ছে বৃক্ক, আর এখানে যে হরমোনটা রয়েছে সেটা হচ্ছে এডিএইচ হরমোন, ভ্যাসোপ্রেসিন বলা হয়। আর এখানে যে হরমোনটা রয়েছে সেটা ইনসুলিন, আর এটা আমাদের অগ্নাশয়ের সাথে যুক্ত। এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। এখানে আমাদের গ্লুকোজ লেভেল হেরফের হয়, এখানে কিন্তু আমাদের গ্লুকোজ লেভেলের হেরফের হয় না। এখানে আমাদের যা কিছু হয় সেটা কিন্তু জল সংক্রান্ত, আর এখানে আমাদের গ্লুকোজ সংক্রান্ত। অতএব আমরা যে সমস্ত সুগারের পেশেন্ট দেখি বা ডায়াবেটিক পেশেন্ট যাদেরকে বলি, তারা কিন্তু ডায়াবেটিস মেলিটাস। আর ডায়াবেটিস ইনসিপিডাস কিন্তু কিডনি রিলেটেড ব্যাপার, এখানে কিন্তু তোমার ইনসুলিন বা গ্লুকোজ লেভেল এটার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ডায়াবেটিক মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিডাস। এবার নেক্সট কোশ্চেন আমাদের নেক্সট কোশ্চেন, বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারক, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের পরীক্ষায় শুধুমাত্র যেগুলো আসে, শুধুমাত্র সেই সমস্ত আবিষ্কার এবং আবিষ্কারকগুলোই আমরা পড়ব। আমাদের বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারকের মধ্যে পোলিও টিকা কে আবিষ্কার করেছেন, এই কোশ্চেনটা বহুবার কোশ্চেনে আসে। পোলিও টিকা, বিসিজি ভ্যাকসিন, পক্সের ভ্যাকসিন, এক্স রে, অণুবীক্ষণিক যন্ত্র, কোষ আবিষ্কারক, রক্ত চলাচল এবং রক্তের গ্রুপ আবিষ্কারক। মূলত এই প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে, আমরা এগুলোই শুধু একটু দেখব। তো প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের পোলিও টিকা। তো পোলিও টিকা এটা আবিষ্কার করেন হচ্ছে জোনাস সাল্ক, তিনি হচ্ছে পোলিও আবিষ্কার করেন। বিসিজি ভ্যাকসিন, তো বিসিজি ভ্যাকসিন হচ্ছে মানে যক্ষ্মার জন্য এটা দেওয়া হয়। এটা নিউবর্ন বেবি, একদম যারা একদিনের সদ্যজাত শিশু, তাকে কিন্তু এই টিকাটা দেওয়া হয়। তো এখানে মনে রাখবে, এই বিসিজির ক্ষেত্রে বি হচ্ছে ব্যাসিলাস, যার প্রভাবে যক্ষ্মা রোগ হয়। আর দুজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে ক্যালমেট, একজনের নাম হচ্ছে গুয়েরিন, এই দুইজনের নাম থেকে টিকাটার নাম হয়েছে ব্যাসিলাস ক্যালমেটিয়ান গুয়েরিন। অতএব এখানে বিসিজি ভ্যাকসিন যে আবিষ্কার করেছেন, একজনের নাম হচ্ছে ক্যালমেট আর একজনের নাম হচ্ছে গুয়েরিন। উচ্চারণ একটু হেরফের হতে পারে, কিন্তু মূলত ক্যালমেট এবং গুয়েরিন এটাই। তো বিসিজি ভ্যাকসিনের পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে পক্সের ভ্যাকসিন আবিষ্কার করেছেন এডওয়ার্ড জেনার, তিনি পক্সের ভ্যাকসিন আবিষ্কার করেছেন। তারপরে হচ্ছে আমাদের এক্স রে যন্ত্র, এটা হচ্ছে রন্টজেন হচ্ছে আমাদের এক্স রে যে যন্ত্র, মেশিন, সেটা আবিষ্কার করেছেন। নেক্সট হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন, এটা হচ্ছে অ্যান্টনি ভন লুয়েনহুক, তিনি আবিষ্কার করেছেন। নেক্সট হচ্ছে কোষ আবিষ্কার করেছেন রবার্ট হুক, তিনি হচ্ছে কোষ, এটা কিন্তু মৃত কোষ, ডেড সেল। রবার্ট হুক কর্কের যে ছিপি সেখান থেকে এটা আবিষ্কার করেছেন, কোষ। তারপরে হচ্ছে রক্ত চলাচল, মানে ব্লাড সার্কুলেশন, যেটা রক্ত চলাচল, সেটা আবিষ্কার করেছেন উইলিয়াম হার্ভে, তিনি আবিষ্কার করেছেন। আর রক্তের গ্রুপ আবিষ্কার করেছেন যিনি, তার নাম হচ্ছে ল্যান্ডস্টেইনার। তো
তো এই কয়টা কোশ্চেনই কিন্তু আমাদের পুলিশের পরীক্ষা বা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এর বাইরে অজস্র আবিষ্কার রয়েছে, আমাদের অত গুরুত্ব পড়তে হবে না। নেক্সট কোশ্চেন আমাদের, সেটা হচ্ছে এই প্রশ্নটাও পরীক্ষায় দেয়, কিন্তু এই কোশ্চেনটা আমাদের একটু ঘুরিয়ে দেয়। সেটা হচ্ছে যে আমাদের যে বিভিন্ন ধরনের রোগ হয়, তো সেই রোগগুলোর ক্ষেত্রে কোনোটা আদ্য প্রাণী বা প্রোটোজোয়ার প্রভাবে হয়, কোনোটা ভাইরাস ঘটিত এবং কোনোটা ব্যাকটেরিয়া ঘটিত। তো আমাদের পরীক্ষায় দিয়ে দেয় নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়া ঘটিত নয়, কোনটি ভাইরাস ঘটিত, এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় থাকে। তো আমরা এখানে যেটা পড়ব সেটা হচ্ছে একটা রোগের নাম, সেটা জীবাণুর নাম, এবং সেটা ব্যাকটেরিয়া ঘটিত না ভাইরাস ঘটিত না আদ্যপ্রাণী ঘটিত। তো আমরা সেটার একটা লিস্ট পড়বো এবং সেগুলো যেগুলো পরীক্ষায় আসে সেখান থেকেই। তো নেক্সট কোশ্চেন আমাদের চলে আসি। আমাদের প্রথম হচ্ছে আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া সংক্রান্ত যে সমস্ত ডিজিজ রয়েছে সেই ডিজিজগুলো আমরা একটু দেখে নিই। তো আমরা প্রথমে করব হচ্ছে আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া। তো আদ্যপ্রাণী বা প্রোটোজোয়ার মধ্যে আমাদের প্রথম যেটা আসবে সেটা হচ্ছে ম্যালেরিয়া। প্রথম আসবে ম্যালেরিয়া। তো ম্যালেরিয়া যেটা আমাদের সেটা হচ্ছে প্লাজমোডিয়াম। ঠিক আছে, এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে, প্লাজমোডিয়ামের মানে ম্যালেরিয়ার মধ্যে 4 রকম প্লাজমোডিয়াম আছে। তো আমাদের প্লাজমোডিয়াম কথাটা থাকলেই আমাদের ম্যালেরিয়া সংক্রান্ত আদ্যপ্রাণী চলে আসবে। ঠিক আছে, অ্যামিবায়োসিস। তো অ্যামিবায়োসিস যেটা, এটা হচ্ছে তোমাদের অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। তো এই যে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা মূলত হচ্ছে আমাশয় জাতীয় অসুখ সেক্ষেত্রে। তো এটা অ্যামিবায়োসিস এক ধরনের। তো যাই হোক, এরপরে চলে আসবে আমাদের জিয়ারডিয়াসিস। তো এই জিয়ারডিয়াসিস যেটা রয়েছে সেটা হচ্ছে জিয়ারডিয়া, এক্ষেত্রে যে জীবাণু তার নাম হচ্ছে জিয়ারডিয়া। তো এটাও কিন্তু আমাদের তোমার আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া সংক্রান্ত। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে কালা আজার। আর এই কালা আজারের ক্ষেত্রে হচ্ছে লিসম্যানিয়াসিস। এটাও আমাদের চলে আসবে হচ্ছে আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া সংক্রান্ত। আর একটা আছে স্লিপিং সিকনেস, ঘুম পাওয়া, স্লিপিং সিকনেস। এক্ষেত্রে আমাদের ট্রিপানোসোমিয়াসিস, এটাও আদ্যপ্রাণী, মাথায় রাখবে। আর আরেকটা কোশ্চেন তোমাদের, এই যে স্লিপিং সিকনেস যেটা রয়েছে, এখানে এক ধরনের মাছির প্রসঙ্গ আছে, টসি মাছি। তো এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, এটা কোনো পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে কোশ্চেন। তো এই কয়েকটা আমাদের আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া সংক্রান্ত। আমাদের নেক্সট যেটা চলে আসবে সেগুলো হচ্ছে আমাদের সব ব্যাকটেরিয়া ঘটিত। তো ব্যাকটেরিয়া ঘটিত তার মধ্যে আমাদের একটা রয়েছে হচ্ছে যক্ষা প্রথম, যেটা আমরা বিসিজি, টিকা, ক্যালমেট এবং গুয়েরিন যেটা করলাম। তো যক্ষা হচ্ছে আমাদের টিউবারকিউলেসিস। এটা কিন্তু মাথায় রাখবে, যক্ষা এটা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত। ঠিক আছে, এটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলেসিস হচ্ছে ব্যাকটেরিয়াটার নাম। তো এটা যক্ষা রোগ তোমাদের ব্যাকটেরিয়া সংক্রান্ত। ঠিক আছে, নেক্সট আমরা করব হচ্ছে টাইফয়েড। এই টাইফয়েডও কিন্তু তোমার হচ্ছে ব্যাকটেরিয়া সংক্রান্ত। ঠিক আছে, সালমোনেল্লা টাইফি এর হচ্ছে ব্যাকটেরিয়ার নাম। ওকে, নেক্সট হচ্ছে কলেরার ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ভিব্রিও কলেরি। নেক্সট হচ্ছে ডিপথেরিয়া। এই সায়ানোব্যাকটেরিয়াম ডিপথেরি। ঠিক আছে, সায়ানোব্যাকটেরিয়াম ডিপথেরি হচ্ছে ডিপথেরিয়ার যে ব্যাকটেরিয়া তার নাম। নেক্সট হচ্ছে হুপিং কাশি। তো হুপিং কাশির ক্ষেত্রে কিন্তু তোমরা মনে রাখবে এটা পার্টুসিস বলা হয়, এটা পার্টুসিস, এটা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে গনেরিয়া। এই গনেরিয়ার এটাও কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত একটা অসুখ আর কি। নেক্সট হচ্ছে তোমার মেনিনজাইটিস, এটাও ব্যাকটেরিয়া ঘটিত। আর টিটেনাস, যেটার উপরে আমরা ইঞ্জেকশন দেওয়া হয়, টিটেনাস ব্যাকটেরিয়া ঘটিত। আর লাস্ট হচ্ছে লেপ্রোসি মানে কুষ্ঠ রোগ, যেটা
লেপ্রোসি, কুষ্ঠ, এটাও কিন্তু তোমার কি বলা হয় ব্যাকটেরিয়া সংক্রান্ত। ঠিক আছে, তো আমরা ভাইরাস ঘটিত যেগুলো রয়েছে আমাদের, তার মধ্যে প্রথম আসবে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা। নেক্সট হচ্ছে ডেঙ্গু, নেক্সট হচ্ছে চিকুনগুনিয়া, চিকুনগুনিয়া। আচ্ছা, নেক্সট হচ্ছে রেবিস। এই রেবিস হচ্ছে জলাতঙ্ক, রেবিস। তারপরে হেপাটাইটিস, হেপাটাইটিস হচ্ছে এর ভাগ আছে এ থেকে ই পর্যন্ত। হেপাটাইটিস আমরা যেটাকে জন্ডিস বলে থাকি। তো হেপাটাইটিসের পরে পোলিও, পোলিওর ক্ষেত্রেও ভাইরাস। এইচআইভি, এইচআইভির ক্ষেত্রেও ভাইরাস। তারপরে হচ্ছে স্মল পক্স, স্মল পক্সও কিন্তু ভাইরাস ঘটিত। ঠিক আছে, তো এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এটা হচ্ছে ভাইরাসের নাম। অসুখ হচ্ছে তোমাদের এইডস। ঠিক আছে, এটা হচ্ছে অসুখ। পোলিওর ক্ষেত্রে পোলিও ভাইরাসই, এটা টিকা আবিষ্কার করেছে জোনাস সাল্ক, খুব কোশ্চেনে আসে, সেটা বললাম। হেপাটাইটিস তোমাদের এ থেকে শুরু করে ই পর্যন্ত। আর স্মল পক্সের ক্ষেত্রে যে ভাইরাসটা আছে সেটার নাম হচ্ছে ভ্যারিওলা ভাইরাস, ভ্যারিওলা ভাইরাস। রেবিসের ক্ষেত্রে রেবিস ভাইরাস, রেবিস ভাইরাস, এটা জলাতঙ্ক অসুখের ক্ষেত্রে এটা হয়। চিকুনগুনিয়া তো ভাইরাসের নামই। ডেঙ্গুর ক্ষেত্রে ডেঙ্গু। আচ্ছা, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের এক ধরনের কোশ্চেন আসে, সেটা একবার পরীক্ষায় এসেছিল, ভেক্টর কি, কোশ্চেনটা ছিল ভেক্টর কি। ঠিক আছে, ভেক্টর আমরা একটা ফিজিক্সে পাবো, সেটা ভেক্টর রাশি আর স্কেলার রাশি। আর বায়োলজিতে যে ভেক্টর রয়েছে সেটাকে আমরা বলি বাহক, মানে কোনো একটা রোগের জীবাণু যে প্রাণীটা বহন করে সেই প্রাণীটা হচ্ছে ওই রোগের ভেক্টর। তো সেক্ষেত্রে ডেঙ্গুর ক্ষেত্রে আমাদের ভেক্টর হচ্ছে এডিস মশা। আর আমাদের যে ম্যালেরিয়া রয়েছে সেখানে আমাদের ফিলিস মশা, সেটা হচ্ছে ভেক্টর হবে। তো এরকম। তবে কলেরা ক্ষেত্রে আমরা মাছিকে পাবো ভেক্টর। তো এইভাবে আমাদের ভেক্টরের একটা কোশ্চেন কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারে দেখেছি, তোমরা এটা মাথায় রাখবে। ঠিক আছে, জীবন বিজ্ঞানে ভেক্টর বলতে বোঝানো হয় কোনো একটা ডিজিজের জন্য যে ভাইরাস বা ব্যাকটেরিয়া দায়ী, তাকে যারা বহন করে সেটা হচ্ছে তোমার ভেক্টর। আর আরেকটা হচ্ছে তোমার প্লেগ, প্লেগ। এই প্লেগের ক্ষেত্রেও কিন্তু তোমার ভাইরাস। ঠিক আছে, ইয়ারসিনিয়া পেস্টিস ভাইরাসের নাম আসবে না পরীক্ষায়। তো আমরা এই ডিজিজগুলোর নাম এবং সেই ডিজিজগুলোর মধ্যে কোনটা ভাইরাস ঘটিত কোনটা ব্যাকটেরিয়া ঘটিত, এটা আমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে। খুবই আচ্ছা, মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে, এটার উত্তর হচ্ছে 3 জোড়া লালা গ্রন্থি থাকে। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের পরিপাক শুরু হয় কিন্তু আমাদের মুখ থেকে, আর আমাদের মুখে যে লালা গ্রন্থিগুলো রয়েছে সেখান থেকে যে লালা নিঃসৃত হয় তার সঙ্গে শর্করা ভঙ্গক এবং যেটা আমাদের ফ্যাট ভঙ্গক মানে লাইপেজ, যেটা আমাদের জিভের ওপরে থাকে লিঙ্গুয়াল লাইপেজ, এই দুটো আমাদের মুখের ভেতরে ভাঙা শুরু করে। অর্থাৎ শর্করা এবং ফ্যাট জাতীয় খাদ্য কিন্তু আমাদের মুখের ভেতর থেকে হজম হতে শুরু করে, কিন্তু প্রোটিন জাতীয় কোনো খাদ্যকে ভাঙার মতো উৎসেচক আমাদের মুখে থাকে না। সেটা আমাদের যখন পাকস্থলীতে যায় তারপরে সেটা অ্যাক্টিভ হয়। তো যাই হোক, আমাদের মুখে যে লালা গ্রন্থি থাকে সেটার সংখ্যা হচ্ছে 3 জোড়া। তো এক্ষেত্রে আমরা যে 3 জোড়া লালা গ্রন্থির নাম আমরা বললাম, মানে পড়লাম 3 জোড়া, তাদের নাম কি কি হবে, তাই তো? একটা নাম হবে হচ্ছে প্যারোটিড, একটা নাম হবে প্যারোটিড, একটা নাম হবে সাবম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার, ম্যান্ডিবুলার। আর আরেকটা নাম হবে হচ্ছে সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল। তো এবার এখানে তোমাদের একটা কথা বলে থাকি, প্যারোটিড যেটা সেটা আমাদের যে কান, কানের সামনের দিকে আমাদের এই জায়গাতে থাকে। দেখবে অনেকে ছোট বাচ্চাদের বিশেষ করে হয় সিজন চেঞ্জ হলে পারে তাদের এই জায়গাগুলোতে ফুলে যায়। তো অ্যাকচুয়ালি প্যারোটিড গ্ল্যান্ড সেটা ফুলে যায় এবং সেটাকে বলা হয় মাম্পস ডিজিজ বলা হয়। তো সেটা মাম্পস ভাইরাসের মানে একটা ভাইরাস ঘটিত ডিজিজ। তো সেটা কিন্তু প্যারোটিড গ্রন্থিতে হয়। আর একটা প্যারোটিড গ্রন্থির ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে সাপের যে বিষ সেটা কিন্তু তার প্যারোটিড গ্রন্থিতে থাকে।
সাপের বিষ থাকে কিন্তু প্যারোটিড গ্রন্থিতে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যাই হোক, ম্যান্ডিবল হচ্ছে আমাদের এই নিচের যে চোয়ালটা, এই নিচের চোয়াল যে তার মধ্যে নিচের দিকে থাকে, সেটা হচ্ছে সাবম্যান্ডিবুলার একটা তোমার হচ্ছে লালা গ্রন্থি। আর একটা হচ্ছে লিঙ্গুয়াল যেটা, সেটা আমাদের জিভ যেটা তার নিচে থাকে, সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তো এই 3 জোড়া গ্রন্থি আমাদের মুখবিবরের ভেতরে থাকে, এগুলো হচ্ছে লালা গ্রন্থি। তো এবার এই যে 3 জোড়া গ্রন্থি থাকে আমাদের লালা গ্রন্থি সংক্রান্ত, তো এদের মধ্যে আরো কয়েকটা ইনফরমেশন বলে দিই। লালা রস, তো একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে একদিনে 1 থেকে 1.5 মানে লিটার লালা ঝরতে পারে। মানে এই যে লালা রস নির্গত হয়, এখানে মাথায় রাখবে 2 রকমের উৎসেচক থাকে। একটা উৎসেচককে আমরা বলবো হচ্ছে শর্করা ভঙ্গক উৎসেচক। কি উৎসেচক? শর্করা ভঙ্গক উৎসেচক। তো শর্করা ভঙ্গক উৎসেচক যেটা, তার মধ্যে মূলত যেটা সেটা হচ্ছে টায়ালিন। তো আমরা শর্করা জাতীয় খাদ্য যখনই মুখে দিই এবং চিবোতে শুরু করি, তখনই কিন্তু সেটা হজম হতে শুরু করে লালারসের সঙ্গে মিশে যাওয়ার পর, এবং সেটা মূলত যেটা হয় সেটা হচ্ছে টায়ালিনের মাধ্যমে। আর এরপরে টায়ালিন থেকে সেটা হচ্ছে আরেকটা এখানে উৎসেচক কাজ করে, সেটার নাম হচ্ছে তোমার মল্টেজ। আরেকটা উৎসেচক কাজ করে, সেটার নাম হচ্ছে মল্টেজ। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমার শর্করা ভঙ্গক, একটাকে বলা হয় টায়ালিন, একটাকে বলা হয় মল্টোজ। আর একটা আমাদের জীবের সঙ্গে রিলেটেড থাকে, সেটা হচ্ছে লিঙ্গুয়াল লাইপেজ। মাথায় রাখবে, সেটাকে বলা হয় লিঙ্গুয়াল লাইপেজ। মনে রাখবে এই যে লাইপেজ কথাটা, এই যে লিপ কথাটা যেখানেই আছে, সেটা হচ্ছে লিপিড বা ফ্যাট বা স্নেহ পদার্থ, সেটাকে ও ভাঙতে সাহায্য করে। তো সেটা হচ্ছে লিঙ্গুয়াল লাইপেজ, যদিও সেটা খুব স্বল্প মাত্রায়। তো এটা হচ্ছে এই দুটো জিনিস আমাদের মুখবিবরের মধ্যে হজম হতে শুরু করে। তো যার জন্য কোনো প্রোটিন জাতীয় খাদ্য আমাদের মুখবিবরে হজম হয় না, এটা মাথায় রাখবে। এটাও কিন্তু পরীক্ষার আসা কোশ্চেন, যে আমাদের মুখবিবরের মানে মুখের ভেতরে কোন জাতীয় খাদ্য পরিপাক হয় না। তো তার আনসার হবে প্রোটিন জাতীয় খাদ্য কিন্তু পরিপাক হয় না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। এটা বায়োলজির ওপরে, তোমরা খুব ভালো করে দেখবে। বায়োলজির ওপরে আমি আরও 2 থেকে 3টে ভিডিও আনবো, তাতে তোমাদের আপকামিং যে এক্সামগুলো রয়েছে সেটার জন্য কিন্তু যথেষ্ট কার্যকরী হবে। এবং শুধু মনে রাখবে এইটুকু, যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট নও, তাদের জন্য কিন্তু এইটুকুই পড়তে হবে। তোমরা এর বেশি পড়তে যদি পারো ভালো, কিন্তু যদি না পারো, তোমরা মোটামুটি যে প্রশ্নগুলো আনছি এবং যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো তোমরা খুব ভালো করে দেখবে। এবং এর পিডিএফ তোমরা ডেসক্রিপশনে যাবে, টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো যাই হোক, তোমরা ভালো লাগলে অবশ্যই, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবে। ভালো থাকবে, টাটা।